দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যানের। ক্ষমতায় গেলে করাইলে আধুনিক ভবন নির্মাণের ঘোষণা। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে বিএনপির। বনানীতে দোয়া মাহফিলে তারেক রহমান। সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেবে না জামায়াত। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা। দেশ বিদেশে অপপ্রচার ঠেকানোর হুঁশিয়ারি। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই দাবি সিইসির। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় জোর প্রধান উপদেষ্টার। ইসির বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন বিদ্রোহীরা। শেষ পর্যন্ত দলের ডাকে সাড়া দেওয়ার আশায় হাইকমান্ড। এবং বিভিন্ন দলের প্রতিনিধি ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে ডক্টর ইউনূস। ফ্যাসিবাদী আমলের নৃশংসতার চিত্র জানতে জাদুঘর পরিদর্শনের আহ্বান। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে বিএনপির। বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় বনানীতে দোয়া মাহফিলে এই কথা বলেন তারেক রহমান। এদিকে মহাখালী টিএনটি মাঠে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান বলেন, করাইল বস্তিবাসীর দুর্বিষহ আবাসন সমস্যা দূর করতে সেখানে নির্মিত হবে আধুনিক আবাসন ব্যবস্থা। বলেন, দালান আর বস্তিবাসীর সন্তানদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর করাইলবাসীর আয়োজনে দোয়া মাহফিল। মঙ্গলবার বিকেল 4টার কিছু আগে মহাখালীর টিএনটি মাঠের দোয়া মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আনুষ্ঠানিক বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন তার কিছু পরিকল্পনা। দালান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে কিছু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে। কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনের কাছে। স্বৈরাচারী শাসক দ্বারা বাস্তুচ্যুত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে নিজেকে করাইলবাসীর সন্তান হিসেবে তুলে ধরেন তারেক রহমান। এলাকাবাসীকে আহ্বান জানান তার পাশে থাকার। আপনারা কম বেশি সবাই জানেন স্বৈরাচারের সময় কিভাবে যেই বাড়িতে দেশ স্বাধীনের পর থেকে থাকতাম সেই বাড়ি কিভাবে ভেঙে চুরে গুড়িয়ে দিয়ে গেছে। তারপরেও আমি আজও আপনাদেরই এলাকার সন্তান। যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। এদিকে রাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বনানীতে দোয়া মাহফিলে তারেক রহমান বলেন, রাজনীতিতে বিরোধী দলের সমালোচনার চর্চা বদলাতে হবে। তিনি আরো বলেন, ক্ষমতায় যেতে পারলে সারা দেশে 20,000 কিলোমিটারের মতো খাল খননের পরিকল্পনা আছে বিএনপির। আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। রাজধানীর যানজট নিরসনে মনোরল ব্যবস্থা চালুর কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। নাইম হাসান, সময় সংবাদ।
ঢাকা। নির্বাচনে কিছু আসনে কারচুপির শঙ্কা জানিয়ে ভোট ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। একটি দলের বিরুদ্ধে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তারা। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীর আলোচনা সভা রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্যরা স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। আমরা তার মতো ত্যাগী মানুষ হব। বিএনপি নেতা মির্জা আব্বাস নির্বাচন প্রসঙ্গে বলেন, দুটি রাজনৈতিক দল ভোটে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। দুটি রাজনৈতিক দল সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, যারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেনি তারাই এখন ধর্মকে ব্যবহারের মাধ্যমে মুনাফিকি করে ভোট চাচ্ছে। যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন, এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই এই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। সংস্কার ও বিএনপিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে ন্যায় বিচারে কোনো ছাড় দেয়া হবে না। সংস্কারের পক্ষের যে কোনো দলকে অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। দেশ গঠনের নানা পরিকল্পনা তুলে ধরে দিনব্যাপী পলিসি সামিটে বক্তব্যে এ কথা বলেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে দিনব্যাপী পলিসি সামিট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিগণ এবং 30টি দেশের কূটনৈতিকদের সামনে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশ নিয়ে দলটির পরিকল্পনা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। 15 years of authoritarian rule of the previous regime, under which we saw the most horrific torture of opponents. সমাপনী বক্তব্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কোনো বৈধ সুবিধাও প্রয়োজন ছাড়া গ্রহণ করবে না দলের নেতাকর্মীরা। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। অভ্যুত্থানের মতো আগামী নির্বাচনেও তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জামায়াত আমিরের। প্রতিষ্ঠিত করা যায়। আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চায় জামায়াত, সে বিষয়টি নানা তথ্য উপাত্তের মাধ্যমে তুলে ধরল আজকের এই পলিসি সামিটে। শুধু দেশ নয়, দেশের বাইরেরও লাখো মানুষ জামায়াত সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এমনটাই মত সংশ্লিষ্টদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসির কোনো ত্রুটি নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বিকেলে পোস্টাল ব্যালট ও ভোটিং কার্যক্রম নিয়ে কমিশনের আয়োজিত সভায় এই কথা বলেন তিনি। পোস্টাল ভোটিং সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। যে কোনো একটা নতুন উদ্যোগে ভুল ত্রুটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না, অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেলে দেখবেন যে নিজে নিজে বুঝবেন যে না, এখানে আসলে কোনো অন্য কোনো মোটিভ কাজ করে না, এই জিনিসটা হয়েছে। এই আইনের আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ ফর আস।
সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এমবেসি গুলা কিন্তু কাজ করেছে। যে একটা সমস্যা আসছে ওনারা যোগাযোগ করেছেন, ওনারা এগিয়ে এসছেন হাউ টু অ্যাড্রেস দিস ইস্যুস। রাত 11টার সময় আরো থাকছে শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল শাবিপ্রবি। ভিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের অবস্থান, একই দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ। একদিকে কিছু আসনে বিদ্রোহী প্রার্থী, আবার কিছু আসনে প্রার্থী শূন্যতা। এমন বিপরীতমুখী অবস্থা অস্বস্তিতে ফেলছে বিএনপিকে। এখনও প্রায় অর্ধশত আসনে দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন বঞ্চিতরা। তবে বিদ্রোহীদের সরিয়ে আনতে তৎপর কেন্দ্র। অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছেন প্রার্থিতা হারানো বিএনপির 3 নেতা। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া 2 বিএনপি জোটের প্রার্থীর জন্য এই আসনে অস্বস্তির কারণ দলটির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ছাড়েননি ভোটের মাঠ। পটুয়াখালী 3 আসনেও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সামনে বড় চ্যালেঞ্জ দলটির পদ হারানো নেতা হাসান মামুন। বিএনপি ও তার জোট সঙ্গীদের জন্য নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থীরা এমন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন প্রায় অর্ধশত আসনে। এমনকি আগের নির্বাচনে নোয়াখালী, নারায়ণগঞ্জের মতো জেলায় সুবিধাজনক অবস্থানে থাকলেও এবার ভাবাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এরই মধ্যে অন্তত 10 জনকে দল থেকে বহিষ্কার করা হলেও অবস্থা বদলায়নি। তবে বিএনপির শীর্ষ নেতাদের আশা, শেষ মুহূর্তে দলের ডাকে সাড়া দিয়ে দল সমর্থিত প্রার্থীর সমর্থনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াবেন বিদ্রোহীরা। যারাই নির্বাচন করছে এরা তো আমাদের খুব ত্যাগী কর্মী, তাদের মধ্যে ইচ্ছা জাগতেই পারে, সেই জন্য তারা নিজেদেরকে পরীক্ষা করতেই পারে। কিন্তু এই পরীক্ষা করতে গেলে যে আমার দলের ক্ষতি হতে পারে সেটা তারা চিন্তা করছে, যদিও তারা ডেডিকেটেড কর্মী। দলের প্রতি যাদেরই কমিটমেন্ট আছে তাদেরকে নিশ্চয়ই আমরা নিবৃত্ত করতে পারবো। একদিকে যখন বিদ্রোহী প্রার্থীরা মাথা ব্যথার কারণ, অন্যদিকে 3 আসনে প্রার্থী শূন্যতার শঙ্কাও ভাবাচ্ছে বিএনপিকে। নির্বাচন কমিশনের আপিল নিষ্পত্তিতে বাতিল হয় যশোর 4, চট্টগ্রাম 2, কুমিল্লা 4 ও 10 আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা। এর মধ্যে যশোর 4 আসনে দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থী থাকলেও বাকি 3 আসনে নেই। প্রার্থিতা ফিরে পেতে সেই 3 আসনের বিএনপি নেতারা অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর সেদিকে তাকিয়ে বিএনপি নির্বাচনের নিয়ম কানুন তারা যদি অনুসরণ না করে তাহলে তো নির্বাচন বসে থাকবে না। যে 3 আসনে বিএনপির প্রার্থীরা প্রার্থিতা হারিয়েছেন সেগুলোতে অবশ্য বিএনপি জোটভুক্ত গণ অধিকার পরিষদের প্রার্থী আছে। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গে থাকুন। জাতি যদি কখনো দিশেহারা হয়, জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধি এবং সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এখন চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবার বিকেলে গণভবনে নির্মিত এই জাদুঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন দলের নেতা উপদেষ্টারা। জাদুঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, জাতি যদি কখনো দিশেহারা হয়, জুলাই স্মৃতি জাদুঘর পথ দেখাবে। আমরা যখন পথ হারিয়ে ফেলি বিভেদের মধ্যে, এক একজন এক একদিকে যাওয়ার জন্য তাগিদে দাঁড়াতে আমি প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তি লিড করছে তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত লেখা দিয়ে দেওয়া। জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর নির্মাণ সম্ভব হয়েছে, যা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর বোধহয় দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবে না। রক্ত না শুকাতেই জাদুঘর করে ফেলবে। জাদুঘরে জুলাই অভ্যুত্থানের ছবি, শহীদদের পোশাক, চিঠি, গুরুত্বপূর্ণ দলিল, পত্রিকার কাটিং এবং অডিও ভিডিও সহ নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়েছে। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয় দমন পীড়ন এবং জুলাই অভ্যুত্থানের গণহত্যা নিয়ে নির্মিত 15 মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
আইনি বাধাসহ নানামুখী জটিলতায় নিলাম না হওয়া 10,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে যেমন চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, তেমনি নিলামে বিক্রি হওয়া আরও 564 কন্টেইনার পণ্য ডেলিভারিও আটকে আছে। এ অবস্থায় পণ্য ছাড় নিতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলতের রিপোর্ট। আমদানিকারকের ছাড় না করা 20 ফুট সাইজের 2,878 টিউএস এবং 40 ফুট সাইজের 7,454 টিউএস কন্টেনারের পাশাপাশি 69,860 এলসিএল ও 6,067 প্যাকেজ বাল্ক পণ্য এখন বন্দরের পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিনের পুরনো মালামাল, বিভিন্ন রকম চুরির ঝুঁকি থাকে বা বিভিন্ন রকম দুর্ঘটনার ঝুঁকি থাকে, অগ্নি ঝুঁকি থাকে। নিলামে যাওয়ার পরে অনেক আমদানিকারক বিভিন্ন মামলা মোকদ্দমে দিয়ে নিলাম প্রথা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে একটা জটিলতা সৃষ্টি হয়। মামলা এবং কেমিক্যাল টেস্ট সহ দীর্ঘসূত্রিতার কারণে এসব পণ্য ছাড় না হওয়ায় গুণগত মান নষ্ট হয়ে গেছে, অনেক পণ্যই বিক্রির অযোগ্য। চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী 2025 সালের সর্বমোট 2,015 কন্টেনার পণ্য নিলামের জন্য তোলা হলো, বিক্রি হয়েছে 1,073 কন্টেনার পণ্য। এই অবস্থায় বিক্রি হওয়া পণ্য ডেলিভারি জট কাটাতে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। নিলামটা যাতে দ্রুত হয়, স্বচ্ছ হয় এবং জবাবদিহিতামূলক হয় এবং সবাই যাতে অংশগ্রহণ করতে পারে, সেটার জন্যই এই গণবিজ্ঞপ্তিটা দেওয়া হচ্ছে। গণবিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি নিতে ব্যর্থ হলে পণ্য এবং বিডারের জামানত দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 2 ধাপে 62 সদস্য পাঠাবে বাংলাদেশ বিমান বাহিনী। এ লক্ষ্যে 25 জানুয়ারি 35 জন এবং 2 ফেব্রুয়ারি 27 সদস্য রওনা দেবেন। সকালে বিমান বাহিনী সদর দফতরে এক ভাষণে এ কথা জানিয়ে কঙ্গোগামী সদস্যদের দিক নির্দেশনা দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে শান্তিরক্ষা মিশনে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্টের মোট 62 জন নতুন শান্তিরক্ষী আজকে যাচ্ছে। নিঃসন্দেহে শান্তিরক্ষা কার্যক্রম বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দক্ষতা, সাহসিকতা ও নিঃস্বার্থ দায়িত্ববোধের মাধ্যমে শান্তিরক্ষীরা সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখেন। শাকসু নির্বাচনের দাবিতে আজও উত্তাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা। এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন একটি গোষ্ঠী শাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদিকে শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন শিক্ষার্থীরা।